আচ্ছা, আজকে তোমাদেরকে বায়ু চাপ, এই বায়ু চাপের বিষয়ে পুরো সম্পূর্ণ একটা মজার আইডিয়া দেব যে আমাদের এই পৃথিবীতে কতগুলো চাপ বলয় আছে, কতগুলো চাপ বলয় আমাদেরকে পুরো পৃথিবীকে পরিবেষ্টন করে রেখেছে। তো সেগুলো সম্পর্কে জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে বায়ু চাপ কি, বায়ু চাপ কিসের উপর নির্ভর করে সেগুলোকে আগে জানতে হবে। আচ্ছা বলো তো, বায়ুতে কি কি উপাদান থাকে? জলীয় বাষ্প, বিভিন্ন গ্যাস আর ধূলিকণা, এই তিনটে উপাদানের সংমিশ্রণে বায়ু তৈরি হয়। বায়ু মানে হচ্ছে এই তিনটে উপাদানের সংমিশ্রণ। কি কি? একটি হচ্ছে জলীয় বাষ্প, একটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস, আরেকটা কি, আরেকটা হচ্ছে ধূলিকণা। সেটা আমরা সবাই জানি। এইবার আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কোনো জায়গায় উষ্ণতা যদি বাড়তে থাকে, আচ্ছা বলো তো, আগে বায়ু গরম হয় নাকি আগে স্থলভাগ গরম হয়? ভেরি গুড, আগে স্থলভাগ গরম হয়। কারণ সূর্য সকালে ওঠার পরেই আমাদের তো গরম লাগতে শুরু করে না, ঠিক 12টা 1টা 1:30টার পর থেকে আমাদের গরম লাগতে শুরু করে। বলে যে আজকে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, আজকে টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কার টেম্পারেচার? বায়ুর টেম্পারেচার, বায়ুর উষ্ণতা। বায়ু যদি গরম হতে থাকে, কখন গরম হবে? যদি ভূপৃষ্ঠ তাপ ছাড়ে। অনেকগুলো প্রসেস আছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার। আগে ভূপৃষ্ঠ তাপ ছাড়বে, ভূপৃষ্ঠ আগে গরম হবে, ভূপৃষ্ঠ গরম হলে ভূপৃষ্ঠ তাপ ছাড়বে, তারপরে বায়ু আস্তে আস্তে উত্তপ্ত হবে। এই পদ্ধতিকে কি বলা হয়? বিকিরণ পদ্ধতি। কোন পদ্ধতি এটা? বিকিরণ পদ্ধতি। অর্থাৎ তোমার ধরো এই যে শীতকালে আগুন তাপায় মানুষ, তাহলে কি হচ্ছে? আগুন পোহাচ্ছে এক জায়গায়, আগুন করে রেখেছে, এবার দূর থেকে আগুনের তাপ নিচ্ছে। এটা কি পদ্ধতিতে গরম হওয়া? বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি। বায়ুমণ্ডল সেম পদ্ধতিতে গরম হয়, বায়ুমণ্ডল সেম পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে ভূপৃষ্ঠ তাপ ছাড়ছে, বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। এছাড়া আরো অনেক পদ্ধতি আছে। পরিচলন পদ্ধতি, অর্থাৎ নিচের দিকের বায়ু গরম হলে তারপর উপরের দিকের বায়ু গরম হয়। এই বিভিন্ন পদ্ধতিতে বায়ু গরম হয়। পরিবহন, অ্যাডভেকশন, এগুলো বিভিন্ন পদ্ধতি বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার। এবার প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল উত্তপ্তর সাথে চাপের কি সম্পর্ক? এই জায়গাটায় আছে বিষয়। যে বায়ু যদি উত্তপ্ত হয় তাহলে যে কোনো বস্তু তাপ দিলে প্রসারিত হতে থাকে, ঘনত্ব কমতে থাকে। তাহলে কোনো জায়গায় বায়ু যদি উত্তপ্ত হতে থাকে, তাহলে বায়ুর ঘনত্ব বাড়বে না কমবে? কমবে, ঘনত্ব কমবে। বায়ু যদি উত্তপ্ত হতে থাকে, বায়ু প্রসারিত হতে থাকবে। ধরো কোথাও বায়ু গরম হচ্ছে, তাহলে বায়ু যদি গরম হয় তাহলে বায়ু কি হবে? প্রসারিত হবে, ছড়িয়ে যাবে। তাহলে ছড়িয়ে যাচ্ছে, একটা জায়গায় সংকুচিত হয়েছিল, সে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। তাহলে কি হবে? তার ঘনত্ব কমে যাবে। ছড়িয়ে যাচ্ছে, তার ঘনত্ব কমে যাবে। তাহলে ঘনত্ব যদি কমে যায়, তাহলে তার ওজন বাড়বে না কমবে? আচ্ছা, ওজন যদি কমে যায় তাহলে পৃথিবী তাকে বেশি টানবে না কম টানবে? আচ্ছা, পৃথিবী যদি কম টানে, সে আস্তে আস্তে উপরের দিকে উঠবে না নিচে নামবে? তাহলে নিচে কি চাপ দিচ্ছে বেশি? তাহলে উপরে উঠে যাচ্ছে, হালকা হয়ে গেছে। তার মানে হালকা চাপ, এটাকে নিম্নচাপ বলা হয়। এটাকে কি বলা হয়? তাহলে নিম্নচাপে বায়ুর ধর্মটাকে আমাকে জেনে রাখতে হবে। নিম্নচাপ মানে হচ্ছে বায়ু হালকা হবে, বায়ু প্রসারিত হতে থাকবে, ঘনত্ব কম, ঘনত্ব কম। উপরে উঠবে না নিচে নামবে? নিম্নচাপ হলে বায়ু আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, কারণ তার ঘনত্ব কমে গেছে। এইবার প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর মধ্যে এমন কোন অঞ্চল যেখানে উষ্ণতার কারণে নিম্নচাপ হয়, এটা আমরা দেখে নিই। আমরা পৃথিবীর ক্ষেত্রে দেখি, পৃথিবীর ক্ষেত্রে আমরা কোথায় বলতো সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়? নিরক্ষীয় অঞ্চলে। এই নিরক্ষীয় অঞ্চলটা কোথায়? পৃথিবীর মাঝ বরাবর কোন রেখা আছে? নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। তাহলে নিরক্ষরেখার উভয় পাশে, দুই পাশে, অর্থাৎ উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, দুই দিক মিলেই রয়েছে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। অর্থাৎ নিরক্ষরেখার উভয় পাশে আমি উত্তর গোলার্ধ 5 থেকে 10 ডিগ্রি এবং দক্ষিণ গোলার্ধ 5 থেকে 10 ডিগ্রি, এই যে রিজিয়নটা আছে, এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে। সিম্পল ব্যাপার। তাহলে এখানকার বায়ু উত্তপ্ত হবে? অবশ্যই হবে। তাহলে এখানকার বায়ু উত্তপ্ত হলে আস্তে আস্তে কি হবে? ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। তাহলে চাপ বেশি না কম? তাহলে নিম্নচাপ। এখানে নিম্নচাপ হওয়ার আরো কারণ আছে। কি? দ্বিতীয় কারণ হচ্ছে এই যে উষ্ণতা আছে, তা এখানে জলভাগ নেই, জলীয় বাষ্প উৎপন্ন হবে না। একটা জিনিস মাথায় রাখবে, জলীয় বাষ্প বাতাসে যদি থাকে
বাতাস হালকা হবে। আর সাধারণ বায়ু ভারী। তাহলে সাধারণ বায়ুর তুলনায় কোন বায়ু বেশি হালকা? জলীয় বাষ্প মিশ্রিত বায়ু। তোমার কাছে দুটো বস্তা দেওয়া হলো, বললো একটা বস্তায় তুমি বেলুন ফোলাও আর ভর্তি করো, আর একটা বললো বেলুন ফোলাতে হবে না, নর্মালি ভর্তি করো। তাহলে কোন বস্তাটার ওজন বেশি হবে বলো তো? একদম। আর যেটাই তুমি ফুলিয়ে বেলুন দিয়ে বস্তা ভর্তি করেছো ওজন কম হবে। তুমি এটাকে মনে রাখবে যে জলীয় বাষ্প থাকা মানে ওই ফোলানো বেলুনের মতো অবস্থা। অর্থাৎ বাতাসের ওজন অনেকটা পরিমাণ কমে যাবে যদি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে জলীয় বাষ্প বাড়লে বায়ুর ওজন বাড়বে না কমবে? চাপ বেশি দেবে না কম দেবে? উপরে উঠবে না নিচে নামবে? কি চাপ এটা? নিরক্ষীয় অঞ্চলে কিন্তু নিম্নচাপ দেখা যায়। তার আরো একটা কারণ কিন্তু জলীয় বাষ্পের অ্যাভেলেবিলিটি, প্রেজেন্স অফ ওয়াটার ভেপার প্রচুর পরিমাণে রয়েছে। কোথায়? এই নিরক্ষীয় অঞ্চলে। তাহলে বায়ুতে কি চাপ থাকবে? নেক্সট 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। আচ্ছা, এই যে তোমার মাথার উপরে ফ্যান আছে, এই ফ্যানটার কি ক্ষমতা আছে বায়ু উৎপন্ন করার? ও কি করে? ওর আশেপাশে যে বাতাসগুলো আছে চট থাপ্পড় মেরে আমাদের কাছে পাঠাচ্ছে, ছিটকে আসছে ওখান থেকে বায়ু। কি হচ্ছে? ছিটকে আমাদের কাছে আসছে, ওখান থেকে ছিটকে আমাদের কাছে আসছে। ওই ব্লেড দিয়ে ধাক্কা খেয়ে বায়ু আমাদের কাছে আসছে। তুমি সাইকেল করে এসছো বা বাইকে করে এসছো, বায়ু ছিটকে তোমার গায়ে লাগছে। ট্রেনে করে যাচ্ছ, বায়ু ছিটকে তোমার গায়ে লাগছে। তাহলে পৃথিবী কি স্পিডে ঘোরে বলতো? সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগে। আর এখানে ঘন্টায় 1670 কিলোমিটার গতিবেগ রয়েছে পৃথিবীর এই নিরক্ষীয় অঞ্চলে। তাহলে পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষীয় অঞ্চলে বেশি না কম? শুনছো তো? বেশি না কম? কোথায়? এই নিরক্ষীয় অঞ্চলে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ কি হবে? বেশি। তাহলে আবর্তন বেগ বেশি হলে বায়ু ছিটকে যাবে। বায়ু তো পৃথিবী পৃষ্ঠের সাথে লেগে আছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। এটা যদি পৃথিবী হয়, তার পৃথিবীকে পরিবেষ্টন করে রয়েছে বায়ু। তাহলে ফ্যান যদি স্পিডে ঘোরে তার আশেপাশের বায়ু ছিটকে যায়। তাহলে পৃথিবী যদি খুব স্পিডে ঘোরে তার আশেপাশের বায়ু ছিটকে যাবে। তাহলে ছিটকে যদি যায় ওই জায়গায় ঘনত্ব বাড়বে না কমবে? একদমই তাই। ঘনত্ব কমে গেছে, ওখান থেকে বায়ু ছিটকে গেছে। তাহলে ঘনত্ব কমে গেলে কি হবে? ওজন বাড়বে না কমবে? তাহলে ওখানে কি চাপ থাকবে? তাহলে নিরক্ষীয় অঞ্চলে 3খানা কারণ রয়েছে, যেখানে 3টে কারণের জন্য এখানে নিম্নচাপ হতে পারে। 1 নম্বর কি? উষ্ণতা বেশি। 2 নম্বর কি? জলীয় বাষ্প বেশি। 3 নম্বর কি? তাহলে উষ্ণতার সাথে চাপের কি সম্পর্ক? উষ্ণতা বাড়লে চাপ কমে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। জলীয় বাষ্পের সাথে চাপের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। জলীয় বাষ্প বাড়লেও চাপ কমছে। আর আবর্তন গতির সাথে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আবর্তন গতি যেখানে বেশি আছে সেখানে বেশি ছিটকে যাচ্ছে বায়ু, তাই তো? এই সম্পর্কগুলো মনে রাখতে হবে। এই 3টে কারণের জন্য পুরো পৃথিবীকে পরিবেষ্টন করে রয়েছে কে? আমরা দেখতে পাচ্ছি যে পুরো পৃথিবী গোলাকার। গোলাকার। আমাদের কোমরে যে বেল্ট কি? পুরো বেল্ট মানে একটা বলয়, বাংলা বলা যেতে পারে। তো সেরকমই পুরো পৃথিবীকে পরিবেষ্টন করে রয়েছে তো নিরক্ষীয় অঞ্চল। পুরো পৃথিবীকে পরিবেষ্টন করে রয়েছে। তাহলে পুরো পৃথিবী জুড়েই নিম্নচাপ। তাহলে একটা বলয় তৈরি করেছে। এই বলয়টা পুরো পৃথিবী জুড়েই রয়েছে। এই বলয়টার নাম কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই বলয়টার কি নাম? কি চাপ বলয়? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। বুঝতে অসুবিধা আছে? তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় নিরক্ষরেখাকে নিরক্ষীয় অঞ্চলকে পরিবেষ্টন করে পুরো পৃথিবী পরিবেষ্টন করে রয়েছে। নিরক্ষরেখা থেকে উভয় পাশে 5 থেকে 10 ডিগ্রি এই রিজিয়নটা পুরো পৃথিবীকে পরিবেষ্টন করে রয়েছে। এটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কোনো অসুবিধা আছে? এইবার একটা জিনিস দেখো। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় আমরা পেলাম। এই অঞ্চলটায় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে নিরক্ষরেখার উভয় পাশে 5 থেকে 10 ডিগ্রি। এবার আমাকে বলো, তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উপরে উঠছে তো, কারণ এখানে নিম্নচাপ। তাহলে বায়ুকে আমি উপরে তুললাম, নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ু উপরে উঠছে। আচ্ছা, তোমরা জানো ট্রপোস্ফিয়ারে যত উপরে ওঠা যায় উষ্ণতা বাড়ে না কমে? কমে। নর্মাল ল্যাপস রেট কাজ করে এখানে। আমরা তো ট্রপোস্ফিয়ারে থাকি। তাহলে এই নিচ থেকে, ভূপৃষ্ঠ থেকে বায়ু যত উপরে উঠবে তত উষ্ণতা কি হবে? তাহলে এই যে বায়ুটা গরম হয়ে উপরে উঠেছিল ওর মাথাটা ঠান্ডা করবে তো।
ও যে উপরে উঠছিল, আয় তোকে ঠান্ডা করে দিচ্ছি, কারণ উপরে তো টেম্পারেচার কম। তাহলে যত উপরে উঠবে তার টেম্পারেচার আরো কমতে থাকবে। এইবার বলো তো, টেম্পারেচার বেড়ে গেছিল বলে তো উপরে উঠেছিল, হালকা হয়ে গেছে, তাহলে টেম্পারেচার উপরে গিয়ে কমে গেছে, তাহলে ওর ঘনত্ব বাড়বে না কমবে? ওজন বাড়বে না কমবে? তাহলে পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাজ করবে বেশি, তার নিচের দিকে নামবে তো। ও সোজা নিচের দিকে নামতে শুরু করবে, ও নিচের দিকে নামতে শুরু করবে। প্রশ্ন আমার এখানে, ও কি নিচে নামতে পারবে? একজন বলছিস হ্যাঁ, একজন বলছেন না। এইটা এবার ভাবার আছে যে ও কি নিচে নামতে পারবে। হ্যাঁ সিম্পল, ও উঠেছিল, নামবে, কেন নামবে না, ভারী হয়ে গেছে, নামতেই হবে। আবার একজন বলছে না। তাহলে আমার কাছে প্রশ্ন হলো কেন হ্যাঁ আর কেন না? না কেন? না কে বলেছে? কেন না? নামতে পারবে না কেন? আচ্ছা আমরা জেনে নিই যে নামতে পারবে কি পারবে না। এদিকে দেখো, পৃথিবী 1 সেকেন্ড এখান থেকে শিয়ালদা চলে যাচ্ছে, এত স্পিডে ঘুরছে, হ্যাঁ, সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগ, তাহলে বিরাট গতিবেগ। সামান্য 160-170 কিলোমিটার বেগে আমফান এসেছিল, তাতেই তছনছ করে দিয়েছে। হ্যাঁ, টর্নেডো মানে 250, 300, 400 কিলোমিটার গতিবেগে তছনছ করে দিচ্ছে। পৃথিবী সেকেন্ডে 30 কিলোমিটার, ভাবতে পারছো? ওটা তো ঘন্টায়, এটা সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগে ঘুরছে। আর এই নিরক্ষীয় অঞ্চলে 1670 কিলোমিটার গতিবেগ পার আওয়ার। তাহলে কি স্পিডে ঘুরছে? এত গতিশীল একটা যদি উপাদান ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, তো সেখানে কি সোজাসুজি নামা পসিবল? বায়ু সোজাসুজি নামতে পারবে? তাহলে ল্যান্ড করতে পারবে সোজাসুজি? সোজা উঠেছিল কিন্তু সোজা কি নামতে পারবে? সোজা নামা সম্ভব নয়। সম্ভব? ও সোজা নামতে পারবে না, ছিটকে যাবে। যাবে কি যাবে না? পৃথিবীর আবর্তন বেগ প্রভাব রয়েছে, করিওলিস বলের প্রভাব রয়েছে, আবর্তন বেগের কারণে ঘূর্ণন বেগ তৈরি হয়েছে, বায়ু ছিটকে যাবে, সোজা নামতে পারবে না। ও নামার চেষ্টা করবে, ভারী হয়ে গেছে, সোজা নামতে পারবে না, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে ল্যান্ড করতে পারবে না। ও পাশে অঞ্চলে নেমে আসবে, পাশের অঞ্চলে নেমে আসবে। বোঝা গেছে কি যায়নি? কেন নেমে আসবে সেটা বোঝা গেছে। এই পাশের দুই অঞ্চলকে বলা হয় কর্কটীয় অঞ্চল আর মগরীয় অঞ্চল। কেন? কারণ কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখার আশেপাশের অঞ্চল। তাহলে এই জায়গায় রয়েছে 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা, ব্যাপারটা বোঝা গেছে। এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, মকর ক্রান্তি রেখা। ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটা হচ্ছে ইকুয়েটার। তাহলে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এই কর্কট ক্রান্তি রেখার আশেপাশের যে অঞ্চলটা, এটাকে বলা হয় কর্কটীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল। দুটোকেই ক্রান্তীয় অঞ্চলই বলা হয়। এটা কর্কটীয় আর এটা মকরীয়, মকর ক্রান্তি রেখার আশেপাশের অঞ্চল। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখার আশেপাশের অঞ্চল, তার মানে কর্কটীয় অঞ্চল, এখানে বায়ু নেমে আসছে। আর এটা হচ্ছে মকর ক্রান্তি রেখার আশেপাশের অঞ্চল, অর্থাৎ মকরীয় অঞ্চল, এখানেও বায়ু নেমে আসছে। কোথাকার বায়ু? এটা নিরক্ষীয় অঞ্চলের বায়ু। ওরা নেমে আসছে কোথায়? কর্কটীয় আর মকরীয় অঞ্চলে। চলো নেমে আসুক, কোনো অসুবিধা নেই, নামতে দাও। এবার আমাকে বলো, কোনো জায়গায় যদি ঠান্ডা বায়ু কন্টিনিউয়াসলি নামতে থাকে, তাহলে সেখানকার বায়ুর ঘনত্ব বাড়বে না কমবে? ওজন বাড়বে না কমবে? চাপ বেশি না কম? সিম্পল ব্যাপার। তাহলে এখান থেকে বায়ু উপরে ক্রমাগত উঠছিল, আর এই দুই চাপ বলয় ক্রমাগত বায়ু নেমে আসছে। বায়ু আরো নামলে ঘনত্ব আরো বাড়ছে। একটা জিনিস তোমরা জানো, গরমকাল, এপ্রিল মে মাস, ধরো 1:30-2 বাজে, কারেন্ট চলে গেছে, জানলা খুলেছো, দেখছো একটা গাছের পাতা নড়ছে না, বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠছে, উপরে। এটাকে বায়ুর উল্লম্ব প্রবাহ বলে। বায়ু উপরে ওঠা। শীতকাল, এলাকায় ফাংশন হচ্ছে, 8:30-9 বাজে, তুমি আর মাঠে বসতে পারছো না, কন্টিনিউয়াসলি ঠান্ডা বায়ু নেমেই চলেছে, নেমেই চলেছে, নেমেই চলেছে। এটাকে উল্লম্ব প্রবাহ বলে বা বায়ু স্রোত বলে, উইন্ড কারেন্ট বলে। উইন্ড কারেন্ট কি? বায়ু উপরে ওঠা বা বায়ু নিচে নামা, এটাকে উইন্ড কারেন্ট বলে। এটা বায়ু প্রবাহ নয়, এটা উল্লম্ব প্রবাহ। এটাকে বলে বায়ু স্রোত, এটা বায়ু স্রোত। ব্যাপারটা বোঝা গেছে? বায়ু স্রোতে কি হয়? বায়ু উপরে ওঠে, নিচে নামে। না উপরে উঠবে, গরম হয়ে গেলে, উত্তপ্ত হয়ে গেলে, প্রসারিত হয়ে গেলে, ঘনত্ব কমে গেলে, নাই নিচে নামবে, ওজন বেড়ে গেছে, ঘনত্ব বেড়ে গেছে, বায়ুর চাপ বাড়ছে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার? উল্লম্ব প্রবাহ যেটাকে আমরা বললাম বায়ু স্রোত,
বা উইন্ড কারেন্ট, কনসেপ্টটা বোঝা গেছে। এটা গেল কি বায়ু স্রোতের কনসেপ্ট। তাহলে এই কন্টিনিউয়াসলি ঠান্ডা বায়ু নামতে থাকছে, সেখানেও শান্ত ভাব বিরাজ থাকবে বা ডোলড্রাম ক্রিয়েট হবে। এই শান্ত ভাব বা ডোলড্রামটা কখন হয়? যখন অনুভূমিক প্রবাহ হয় না। তাহলে এই গরমকালে 1:30-2টার সময় কি অনুভূমিক প্রবাহ হবে? উল্লম্ব ভাবে উপরে ওঠে বায়ু, স্রোত কাজ করে, ডোলড্রাম মানে শান্ত ভাব বিরাজ করছে, নাবিকরা নাম দিয়েছে ডোল্ড ড্রাম। ব্যাপারটা বোঝা গেছে, শান্ত ভাব বিরাজ করা। তাহলে নিরক্ষীয় অঞ্চলে শান্ত ভাব বিরাজ করবে না, ডোলড্রাম তৈরি হবে না। এই কর্কটীয় মকরীয় অঞ্চলে ডোলড্রাম হবে না, শান্ত ভাব বিরাজ থাকবে না। ব্যাপারটা বোঝা গেছে কেন শান্ত ভাব বিরাজ থাকবে? কারণ এখান থেকে বায়ু উপরে ওঠে আর এখান থেকে এখানে বায়ু নিচে নামে কোথায়? এই কর্কটীয় আর মকরীয় অঞ্চলে। তাহলে কর্কটীয় আর মকরীয় অঞ্চলে কি চাপ দেখা যাবে? কারণ ঘনত্ব বাড়ছে বায়ু। তাহলে কর্কটীয় এবং মকরীয় অঞ্চল, কর্কটীয় উচ্চচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, আর মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে কটা চাপ বলয় হলো? একটা জিনিস মানে ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, কোন চাপ একই চাপ বলয় পাশাপাশি অবস্থান করে না। এটা বোঝা গেছে? এটা তো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, একই সাথে যদি পাশাপাশি অবস্থান করতো, এটাও নিম্নচাপ এটাও নিম্নচাপ, তাহলে আলাদা করবো কেন? একসাথে জুড়ে দেবো। তাহলে এটা যদি নিম্নচাপ হয়, ট্রিক্স মনে রাখার, এটা কোনো সায়েন্স ব্যাখ্যা নয়, এটা মনে রাখার ট্রিক্স, যে আমি এটা নিরক্ষীয় নিম্নচাপ করেছি, পাশের দুটো কি হবে? উচ্চচাপ। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কর্কটীয় অঞ্চলে কি চাপ আর মকরীয় অঞ্চলে কি চাপ? কোনো অসুবিধা আছে? কোনো কনফিউশন? কর্কটীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ একটু হলেও তো কম, জলীয় বাষ্পের পরিমাণ একটু হলেও তো কম, আর কন্টিনিউয়াসলি ঠান্ডা বায়ু তো নেমেই চলেছে এখানে। তাহলে এখানে চাপ সবসময় বেশি হবে, কর্কটীয় আর মকরীয়তে চাপ বেশি হবে। বোঝা গেছে? কোনো অসুবিধা আছে? এইবার একটা জিনিস দেখো, এরপরে আমরা যে চাপ বলয়টা শিখবো সেটাকে বলা হচ্ছে মেরু। দুই মেরুতে চলে যাচ্ছি, পোলার রিজিয়ন, দুই মেরুতে চলে যাচ্ছি। মনে রাখার সঠিক কৌশলের জন্য বললাম যে এবার আমরা এই দুটো চাপ বলয় শিখবো। দুই মেরুতে সবসময় তো বরফ জমে আছে, জীবনেও বায়ু ওখানে গরম হবে? তাহলে বায়ুর ঘনত্ব ওখানে বেশি না কম থাকবে? সবসময় বেশি থাকবে। তাহলে ওজন বেশি থাকবে, বায়ু ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে সব সময়ের জন্য। তাহলে দুই মেরু অঞ্চলে এত শীতলতার কারণে বরফ জমে থাকে, তো এ তো হিমমণ্ডল, সুমেরু আর কুমেরু তো হিমমণ্ডল, সবসময় বরফ জমে আছে। তাহলে এই দুই মেরু রিজিয়নে বায়ু কখনোই গরম হবে না, তির্যক সূর্যরশ্মি কখনোই গরম হবে না। তাহলে এখানে বায়ুর কি চাপ থাকবে? সর্বদা উচ্চচাপ। তাহলে আমরা এখানে লিখতে পারি মেরু উচ্চচাপ। তাহলে এটা হবে সুমেরু উচ্চচাপ। কি হবে? সুমেরু উচ্চচাপ বলয়, সুমেরু উচ্চচাপ। উত্তর গোলার্ধে কি মেরু? সুমেরু উচ্চচাপ বলয়। আর দক্ষিণ গোলার্ধে কুমেরু উচ্চচাপ বলয়। বুঝতে অসুবিধা আছে? তাহলে কেন উচ্চচাপ হবে সেটা বুঝতে পেরেছো তো? এটা তো নর্মাল কনসেপ্ট, বুঝে গেলে। তাহলে কটা চাপ বলয় বুঝে গেলে? 5টা। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু কুমেরু উচ্চচাপ বলয়। বাকি আর দুটো চাপ বলয় আছে, টোটাল 7টা চাপ বলয় হয়। আর দুটো চাপ বলয় কি এটা আমরা জেনে নিই। এখানে আছে সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল, এটা হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল। বোঝা গেছে? এটা সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল আর এটা কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল। 66.5 ডিগ্রি দক্ষিণ বলা যেতে পারে, আর এটা 66.5 ডিগ্রি উত্তর বলা যেতে পারে, এর আশেপাশের অঞ্চল। সুমেরু বৃত্তের মানই তো 66.5 ডিগ্রি, কুমেরু বৃত্তের মান 66.5 ডিগ্রি দক্ষিণ। এর যে আশেপাশের অঞ্চলগুলো সেগুলো বৃত্ত প্রদেশীয় অঞ্চল। প্রশ্ন হচ্ছে এখানে কি চাপ বলা দেখা যাবে? আচ্ছা বলো, এবার বলো, আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই সুমেরু উচ্চচাপ বলা, তুমি বললে যে নিম্নচাপ, কেন? একটা ট্রিক্স আমরা শিখেছিলাম যে একই চাপ বলায় পাশাপাশি অবস্থান করবে না। এই ট্রিক্স অনুযায়ী তুমি বলে দিলে, হ্যাঁ তুমি জিতেছো, ট্রিক্স অনুযায়ী তুমি জিতেছো। তাহলে এবার সায়েন্স আমাকে ব্যাখ্যা করতে হবে কি আছে এতে, এতে জিওগ্রাফিক্যাল ব্যাপারটা কি আছে, কেন এখানে নিম্নচাপ। ট্রিক্স শিখে গেছিলাম আমি যে পাশাপাশি একই চাপ বলায় অবস্থান করবে না, এদিকে উচ্চচাপ বলায় এদিকে উচ্চচাপ বলায়, তার মানে মাঝখানে নিম্নচাপ বলায় হবে। এটা আমার ট্রিক্স অনুযায়ী। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে কেন নিম্নচাপ হবে। প্রথম ইস্যু, এখানে যে পরিমাণ ঠান্ডা
সুমেরুতে আর এই যে কুমেরুতে যে পরিমাণ ঠান্ডা, ততটা পরিমাণ ঠান্ডা কি এই সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ততে হবে? তাহলে এর তুলনায় বায়ু একটু হলেও গরম হবেই। মেরুতে পৃথিবীর আবর্তন বেগ আছে, বায়ু ছিটকবে কখনোই? কিন্তু সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল থেকে বায়ু তো ছিটকবে, ছিটকে মেরুতে আসবে তো। কোনো বিষয়টা হচ্ছে যে বায়ু এখানে ঘনত্ব মেরুর তুলনায় অনেকটাই কম। মেরুতে যে পরিমাণ ঘনত্ব তার তুলনায় অনেকটা ঘনত্ব এখানে কম, আর এখানে তো কন্টিনিউয়াসলি বায়ু নেমে আসছে কর্কটীয় মকরীয় অঞ্চলে, তাই এর সাথে এর ব্যাখ্যা করা যাবে না। এখানে কন্টিনিউ বায়ুর ঘনত্ব বাড়ছে, আর মেরুর রেসপেক্টে এলে এখানে পৃথিবীর আবর্তন বেগ একটু হলেও বেশি আছে, জলীয় বাষ্প একটু হলেও আছে, কিন্তু এখানে তো জলীয় বাষ্প নেই। তাহলে এর সাথে তুলনা করলে এখানে নিম্নচাপ আছে। কি চাপ আছে? দুই মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে কি চাপ আছে বায়ুর? তাহলে সুমেরু বৃত্ত প্রদেশীয় কি চাপ বলা হবে? আর কুমেরু বৃত্ত প্রদেশীয় কি চাপ বলা হবে? সুমেরু বৃত্ত প্রদেশীয় আর কুমেরু। তাহলে এখানে কেন নিম্নচাপ হবে সেটা বলে বুঝেছো? নিম্নচাপ বলয়। আর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। বুঝতে পেরেছো? কটা চাপ বলয় হলো? কটা? 7টা চাপ বলয়। তাহলে সবার প্রথম কোন চাপ বলয়টা করবে? নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ হবে, তার জন্য কটা লজিক আছে? বুঝতে অসুবিধা আছে? লজিক গুলো কি কি? ভেরি গুড। উষ্ণতা বেশি, জলীয় বাষ্প বেশি, আবর্তন বেগ বেশি, সেই কারণে ঘনত্ব কম, বায়ু নিচে নামতে পারে না। ওখানে বায়ু ক্রমাগত উল্লম্ব প্রবাহে বায়ু স্রোত কাজ করে, উপরের দিকে উঠতে থাকে, নিম্নচাপ। ব্যাপারটা বোঝা গেছে? আর দুই কর্কটীয় মকরীয় অঞ্চলে কি চাপ? কেন উচ্চচাপ সেটা বুঝতে পেরেছো? কারণ এই নিরক্ষীয় অঞ্চলের বায়ুটা উপরে উঠছে, উঠে ঠান্ডা হয়ে নিচে নামার চেষ্টা করছে, কিন্তু নিরক্ষীয় অঞ্চলে নামতে পারছে না। সে কি করছে? ছিটকে গিয়ে দুই ক্রান্তীয় অঞ্চলে নেমে আসছে। ব্যাপারটা বোঝা গেছে? সেজন্য কন্টিনিউ ঠান্ডা বায়ু এক জায়গায় নামতে থাকলে বায়ুর চাপ কি হবে? বাড়তে থাকবে, ওজন বেশি হবে সেখানে। তারপরে দুই মেরুতে চলে গেছিলাম আমরা, এখানে ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা, সেখানে শীতলতা এত পরিমাণ বেশি, বরফ জমে আছে, বায়ু কখনোই উত্তপ্ত হতে পারবে না, ভূপৃষ্ঠের সাথে লেগে থাকবে ভারী বায়ু। ব্যাপারটা বোঝা গেছে? তাছাড়া ওখানে পৃথিবীর আকর্ষণ শক্তি অনেক বেশি কাজ করে মেরুতে, কারণ মেরু পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি, তাই না? পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি মেরু, নিরক্ষীয় অঞ্চল নয়। তার জন্য মেরুতে সব এখানে কি কাজ করছে? বায়ু উচ্চচাপ কাজ করছে। আর মেরুর রেসপেক্টে যদি আমরা আসি, সুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল, কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চল তুলনামূলকভাবে অনেকটাই ওয়ার্ম, ভেপার আছে, পৃথিবীর আবর্তন বেগ একটু হলেও ওখানে বেশি আছে ইন রেসপেক্ট অফ দ্য পোলার রিজিয়ন। সেজন্য এখানে কিন্তু বায়ু উত্তপ্ত। কার তুলনায়? মেরুর তুলনায়। উষ্ণতা একটু হলেও বেশি আছে, কার তুলনায়? মেরুর তুলনায়। সেজন্য এখানে নিম্নচাপ আছে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে চাপ বলাই ভুল হবে। আর কটা চাপ বলাই হলো? এরা সবাই পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। আচ্ছা বলো তো, বায়ু চাপের পার্থক্য হলে কি ঘটে? এটা হচ্ছে বড় একটা কোয়েশ্চেন। বায়ু চাপের পার্থক্য হলে কি ঘটে? আর এটারই রিফ্লেকশনে আমাদের পরের টপিকে আমরা যাব। এবারে বোঝা গেছে? তাহলে আজকে আমরা কি শিখলাম? বায়ুর চাপ বলা।